হ্যালো গাইস, কি অবস্থা সবার? আজকে আমি আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম নতুন একটি এক্সপ্লেনেশন ভিডিও। আজকে আমি এক্সপ্লেন করব নিউ সাগা অ্যানিমের এপিসোড 7। আমরা নতুন একটা ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। আপনারা চাইলে এখান থেকেও আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। লিংক ইন দ্য ডিসক্রিপশন। এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই কাইলরা কারান শহরে পৌঁছে গেছে। থ্যারন বলে, আমি শুনেছি এই সম্পূর্ণ শহরটাই নাকি পাহাড়ের উপর তৈরি করা। উর্জা বলে, পাহাড় এবং শহরের মধ্যে কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না। লিজে বলে, কিন্তু তারা পাহাড়ের উপর শহর কিভাবে বানিয়েছে? তখনই সিলদোনিয়া বলে, আরে না, এই শহরটা পাহাড়ের উপর নয়, বরং শহরের চারপাশে পাহাড় বানানো হয়েছে। তখনই লিজে বলে, কি বলছো, সত্যি? সিলদোনিয়া বলে, এই শহরটা জার্লেসের সময় তৈরি করা হয়েছিল, যেটা ডিমন্ডের হাত থেকে জার্লেসকে রক্ষা করার জন্য ঢাল হিসেবে কাজ করত। কিন্তু কিছু সময় পার হলে এই শহরের নিচে অসাধারণ ধাতুর খনি পাওয়া যায়। তখন লোকেরা ভূপৃষ্ঠকে উপরে নিয়ে আসে এবং ধাতু উপরে উঠে আসে। তার মানে হলো এই পাহাড়টা শুধু পাহাড় নয়, এটা হলো একটা ধাতুর খনি। লিজে বলে, বাহ, পুরানো যুগের ম্যাজিক তো আসলেই অসাধারণ। তখনই আমরা দেখি আকাশে একসাথে অনেকগুলো ড্রাগন উড়ে যাচ্ছে। উর্জা বলে, মানুষ ড্রাগনের উপর সফর করছে আর পতাকায় গার্গেন সাম্রাজ্যের চিহ্ন দেখা যাচ্ছে। তখন কাইল বলে, তারা হলো তাদের সাম্রাজ্যের বাইবার্ন নাইটস। সিলদোনিয়া বলে, অসাধারণ, তারা বাইবার্নকেও শিকারি করতে পারে। থ্যারন বলে, কিন্তু তারা এখানে কি করছে? আশা করি তাদের জন্য আমাদের কাজে কোনো বাধা পড়বে না। এরপর সিন চেঞ্জ হয়, আমরা কারান শহরকে দেখতে পাই। তখন কাইল একজন লোককে বলে, আমরা জিরগেস থেকে বার্তা নিয়ে এসেছি, তাই কারান শহরের অ্যাম্বাসিডারের সাথে দেখা করতে চাই। তখন সে ওই স্থানের একটা সৈনিকের সাথে কথা বলতে শুরু করে। ওই সময় আমরা উর্জার আশেপাশে অনেক ডোয়ার্ফ দেখতে পাই। এটা দেখে উর্জা একটু ঘাবড়ে যায়। গাইস, আপনাদের একটা কথা বলি, আপনারা যখনই কোনো ইসোকাই অ্যানিমে দেখবেন, একটা বিষয় সবসময় মনে রাখবেন যে সাপ আর বেজি যেমনটা একে অপরের জানে দুশ্মন, ঠিক একইভাবে এলফ এবং ডোয়ার্ফ হলো একে অপরের প্রাণের শত্রু। তখন লিজে উর্জাকে বলে, এলফ এবং ডোয়ার্ফের সম্পর্ক অতটাও ভালো নয়, তাই না? তখন উর্জা বলে, আসলে এমনটা নয়, এটা তাদের একতরফা শত্রুতা। তখনই ওই স্থানে একটা মেয়ে এসে বলে, আমি হলাম জিরগেসের অ্যাম্বাসিডার মিরেন্ডা, আর আপনি হয়তো রানী মিলেনার বার্তা নিয়ে এসেছেন। কাইল তখন মিরেন্ডাকে দেখে অনেক অবাক হয়ে তাকিয়ে থাকে। হয়তো ফিউচারে মিরেন্ডার সাথেও কাইলের কোনো ঘটনা রয়েছে। বাই দ্য ওয়ে গাইস, আগেই বলে রাখি, তাদের ঘটনাটা হয়তো রোমান্টিক নয়। এমনটা হতে পারে যে মিরেন্ডা হয়তো কোনো কমান্ডার এরকম টাইপের কিছু ছিল। তখন কাইল একটু ঘাবড়ে বলে, আমার নাম হলো কাইল লেনার। মিরেন্ডা বলে, দেখা হয়ে ভালো লাগলো, কারণের সবাই আপনার নাম জানে, আপনারা আমার সাথে আসুন। তখন কাইল ভাবে, মিরান্ডা, তাহলে সে অতীতে কারণের একজন অ্যাম্বাসিডার। এরপর সিন চেঞ্জ হয়, তারা সবাই একটা কক্ষে বসে আছে। তখন মিরান্ডা কাইলের বার্তাটি দেখে বলে, এটা নিশ্চিত যে এটা রানী মিলেনারই নির্দেশ, আর এটাও আপনারা এখানে গভর্নরের সাথে দেখা করতে এসেছেন। যদিও দেশের অবস্থা খুব খারাপ, কিন্তু ভাবিনি এত অসাধারণ অতিথি আসবে, একদম আমাদের নতুন রানীর মতো। কাইল বলে, মনে হয় আপনাদের মধ্যে অনেক ভালো সম্পর্ক রয়েছে। মিরেন্ডা বলে, 3 বছর আগ পর্যন্ত আমি তাদের শিক্ষকদের মধ্যে একজন ছিলাম এবং তাকে ডিপ্লোমেসি পড়াতাম। আপনারা আরকেনে তার জীবন বাঁচিয়েছেন, তার জন্য মন থেকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। কিন্তু আপনারা এখন যে গভর্নরের সাথে দেখা করতে এসেছেন, সে অনেক অসুস্থ, তাই তার সাথে দেখা করাটা সহজ হবে না। কাইল বলে, সে এতটাই অসুস্থ? মিরেন্ডা বলে, আমি নিজেও ওনার সাথে দেখা করার অনেক চেষ্টা করেছি, কিন্তু সবসময় একটা জবাবই এসেছে, সে কারো সাথেই দেখা করবে না। কাইল বলে, কি বললেন, কারো সাথেই না? মিরেন্ডা বলে, কিন্তু যারা রানীর বার্তা নিয়ে এসেছে তাদের সাথে দেখা করাটা ওনার কর্তব্য। তারপর তারা সবাই গভর্নরের জন্য রওনা হয়। তখন লিজে বলে, তার সাথে এত গার্ড কেন? কাইল বলে, যেন সে কোনো পরিকল্পিত হামলার শিকার না হয়। তখন থ্যারন বলে, তোমরা যেহেতু কথাবার্তায় বলবে, তাহলে আমার তো কোনো প্রয়োজন নেই, তাই না? তাহলে আমি গিয়ে আমার কাজ করি। তখন কাইল বলে, ঠিক আছে, কিন্তু রাত হওয়ার আগে ফিরে আসবে। তখন তারা গভর্নরের ওই স্থানে পৌঁছে যায়। মিরিন্ডা বলে, এই জায়গাটা সবসময় আমার চোখে লাগে, কারণ এটা হলো গার্গেন অ্যাম্বাসি। ভিতরে কিছু হয়ে গেলে আমরা কোনো সাহায্য করতে পারবো না, এজন্য একটু সাবধানে থাকবেন। তখন একটি বুড়ো লোক ওই স্থানে এসে বলে, লেডি মিরেন্ডা নিজে এখানে এসেছেন? ভাবিনি যে আপনার সাথে দেখা হয়ে যাবে। তখন মিরেন্ডা বলে, গার্গেনের অ্যাম্বাসিডার এখানে? তখন আমরা তাদের মধ্যে একটা মন কষাকষি চাহনি দেখতে পাই। বাই দ্য ওয়ে গাইস, আমার পরবর্তী 2-1টা এপিসোড আসতে একটু দেরি হতে পারে, কারণ আমি আমার বাসা ঢাকা থেকে একটু বাহিরে অবস্থান করছি। গ্রামে এসেছি, সেখানে বসেই এই এপিসোডটার এক্সপ্লেন করছি। আপনারা চাইলে কমিউনিটি পোস্ট চেক করে দেখতে পারেন, সেখানে কিছু মনোরম দৃশ্যের পিক দিয়ে দেওয়া হবে। যাই হোক, গল্পে ফেরা যাক। মিরেন্ডা এবং গার্গেন সাম্রাজ্যের অ্যাম্বাসিডার কথা বলার সময় তাদের দুজনের মাঝখানে আরেকটি বুড়ো লোক এসে হাজির হয়। ওই বুড়ো লোকটা বলে, কেমন আছেন আপনারা? আমার নাম হলো আলজার্ড ভেইন, গার্গেন সাম্রাজ্যের সর্বোচ্চ পদের দ্বিতীয় ম্যাজিশিয়ান। দেখা করে ভালো লাগলো। আসলে আমিও কারানের গভর্নরের সাথে দেখা করতে যাচ্ছিলাম। তখনই মিরেন্ডা বলে, কারান জিরগেসের নিয়ন্ত্রণে। আমি যেহেতু জিরগেসের একজন অ্যাম্বাসিডার, তাই আপনার সর্বপ্রথম আমার সাথে দেখা করা উচিত ছিল। আলজার্ড নামের ওই ম্যাজিশিয়ানটি বলে, কারান কারো অধীনে নয়, এটা একটা স্বাধীন অঞ্চল, আর
আমার মনে হয় না এতে জিরগেসের অনুমতি নিতে হবে। তখন আমরা দেখতে পাই তারা দুজন তাদের চোখের মাধ্যমে একে অপরের শত্রুতা প্রকাশ করছে। লিজে বলে তাদের মধ্যে অনেক বড় শত্রুতা রয়েছে। উর্জা বলে মনে হয় মানুষদের ডিপ্লোম্যাসির মধ্যেও অনেক প্যাচগোছ থাকে। মিরেন্ডা বলে আমরাও গভর্নরের সাথে দেখা করব, চলুন একসাথে যাওয়া যাক। আলজার্ট বলে শুনে ভালো লাগলো। তখন আলজার্ট কাইলদেরকে বলে আমি কি জানতে পারি আপনারা কারা? কাইল বলে আমার নাম হলো কাইল লেনার্ড, রানী মিলেনার দূত। আলজার্ট বলে তুমি তো জিরগেসের সেই হিরো, তুমি তোমার নাম লেনার্ড বলেছ, আর সিরায়ার সাথেও তোমার চেহারা অনেকটা মিলে যায়। কাইল বলে আপনি কি আমার মাকে চেনেন? আলজার্ট বলে তোমার মা আর আমি একসাথে পড়াশোনা করেছি, 20 বছর হয়ে গেছে, কিন্তু এখনো মনে আছে। আমি তার ছেলের সাথে দেখা করতে পেরে অনেক খুশি হয়েছি। কাইল বলে আমারও ভালো লেগেছে। আলজার্ট বলে যা ভেবেছিলাম এই কাজটা বোধহয় তার থেকেও বেশি মজাদার হবে। এরপর সিন চেঞ্জ হয়। তারা সবাই মিলে গভর্নরের কাছে যায়, কিন্তু গভর্নরের এক কর্মকর্তা এসে বলে আপনারা এখন গভর্নরের সাথে দেখা করতে পারবেন না। মিরেন্ডা তখন উত্তেজিত হয়ে বলে আমরা গভর্নরের সাথে কেন দেখা করতে পারবো না? তখন ওই কর্মকর্তা বলে আমি আগেও বলেছিলাম গভর্নর সুস্থ হয়নি। মিরেন্ডা বলে 2 মাস ধরে একই কথা শুনছি, গভর্নরের ঠিক হতে যদি এত সময় লাগে তাহলে আমাকে উপর মহলে জানাতে হবে যে ওনার পরিবর্তে অন্য কোনো গভর্নর এখানে বসানো হোক। তখন গভর্নরের ওই কর্মকর্তা বলে ঠিক আছে। মিরেন্ডা বলে 2 দিন পরে আসছি, আশা করি ওই দিন গভর্নরের সাথে দেখা না করে ফিরে যেতে হবে না। তখন মিরেন্ডা কাইলদেরকে এবং আলজার্টকে বলে দেখেছেন আপনারা, আমরা গভর্নরের সাথে দেখা করতে পারবো না। আলজার্ট বলে তাই তো দেখছি, আমরা কারানের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতে চাই। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আমি পরে কখনো আসবো। তখন আলজার্ট এবং তার সাথীরা ওই স্থান থেকে চলে যায়। তখন উর্জা বলে সে অবশ্যই জানে যে বিয়ে ভেঙে যাবে। কাইল বলে হ্যাঁ ঠিক বলেছ। মিরেন্ডা বলে চাপ প্রয়োগ করা ওদের একটা স্বভাব, আপনারা দেখে নিয়েন, কিছুদিন পরই এরা ধমকি দিতে শুরু করবে। আমার তো এটাও সন্দেহ হচ্ছে যে আলজার্ট আপনার ভরসা জয় করার চেষ্টা করবে। এজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে এমন একজন নতুন গভর্নর বসাতে হবে যে রাজ্যের জন্য ভালো কাজ করবে। কাইল বলে আপনি কি আগে থেকেই কারো কথা ভেবে রেখেছেন? মিরেন্ডা বলে হ্যাঁ, ব্ল্যাকস্মিথ গিল্ডের একজন মেম্বার, কারানের সব থেকে ভালো কামার, তার নাম হলো গাজেস। এরপর সিন চেঞ্জ হয় থেরনের দিকে। থেরন সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সে কোনো সুন্দরী মেয়ের সন্ধান পাচ্ছে না, তাই সে হতাশ। তখন আমরা দেখতে পাই কিছু লোক একটি ছোট্ট বাচ্চাকে ইফটিজিং করছে। ওই সময় থেরন এসে তাদের মধ্যে একজনকে ঘুষি মেরে উড়িয়ে দেয়। আসলে থেরন ওই বাচ্চাটিকে একটি মেয়ে মনে করে। থেরন বলে হ্যালো মিস, আপনি কি ঠিক আছেন? তখন ওই বাচ্চাটি বলে আমি মেয়ে নই, আমি একজন ছেলে। এতে থেরনের মাথায় আকাশ ভেঙে পড়ে। তখন ওই গুন্ডাগুলো থেরনকে ধমকি দিতে শুরু করে। তারা বলে যদি বাঁচতে চাস এখান থেকে সরে যা। তখন থেরন হতাশ হয়ে বলে ঠিক বলেছো ভাই, আমার এখান থেকে চলে যাওয়াটাই ভালো। তখন থেরন চলে যেতে নেয়। তখন ওই ছোট্ট ছেলেটি বলে আমি ছেলে বলে তুমি আমাকে ছেড়ে চলে যাবে? থেরন বলে তোমার কি কোনো বড় বোন আছে? তখন ওই ছেলেটি তাড়াহুড়ো করে বলে হ্যাঁ হ্যাঁ আছে, আমার থেকে 5 বছরের বড়, তার চেহারা হুবহু আমার মতো। তখনই থেরন একটা পোল্টি নেয়। থেরন ওই গুন্ডাগুলোকে বলে তোমাদের কত বড় সাহস, তোমরা এর গায়ে হাত দাও, মনে করো তোমাদের এক পাও কবরে ঢুকে গেছে। তারপর থেরন তাদেরকে ধরে ভালো মতো একটা ধোলাই দেয়। ওই ছোট্ট ছেলেটি বলে সেই মার দিয়েছো, আমি তো ভেবেছিলাম পরিস্থিতি বেশি খারাপ হলে পালিয়ে যাব। থেরন বলে আমি কিন্তু সবই শুনছি। তখন ওই ছেলেটি বলে সাহায্য করার জন্য ধন্যবাদ, আমার নাম হলো গো আর আমি একজন আর্টিফিশার। থেরন বলে একজন আর্টিফিশার, তার মানে ম্যাজিক্যাল উইপেন তৈরি করো? গো বলে ঠিক বলেছ। থেরন বলে আচ্ছা এটা বলো এরা তোমার পিছু কেন নিয়েছে? তখন গো বলে এরা কোনো গুন্ডা নয়, এরা হলো আমার পাওনাদার। থেরন বলে বুঝেছি, তোমার বাবা হয়তো মদখোর নয়তো জুয়াখোর, তাই হয়তো। গো বলে না এমনটা নয়, আসলে ঋণটা আমি নিয়েছি। থেরন বলে তাহলে হয়তো তোমার মা বাবা অসুস্থ। গো বলে না তাও নয়। থেরন বলে তাহলে কিসের জন্য ঋণ করেছো, আমায় ঠিক করে বলো। গো বলে আসলে তাদের বস একটা ম্যাজিক্যাল ওয়েপেন তৈরি করতে ইনভেস্ট করেছিল, কিন্তু যখন আমি বলেছি এটা তৈরি করতে 10 বছর সময় লাগবে তখন সে আমার উপর রেগে যায়। থেরন বলে এখন বুঝেছি, তুমি দেখতে নিষ্পাপ হলেও ভেতরে ভেতরে অনেক চালাক। যাই হোক এতে আমার কিছু যায় আসে না, চলো তোমাকে বাড়ি দিয়ে আসি, তোমার ওই বোনের সাথেও তো দেখা করতে হবে। তখন গো বলে আসলে আমার বোনের বিয়ে হয়ে গেছে। তখন থেরনের মাথায় আবার আকাশ ভেঙে পড়ে। থেরন বলে আমার সাথেই এমনটা কেন হয়, আগে কেন বলনি? গো বলে তাহলে কি তুমি আমাকে বাঁচাতে? তখন থেরন গোর মাথায় একটি টোকা দিয়ে বলে তুমি আমাকে জেনে বুঝে ধোকায় রেখেছো তাই না? এরপর সিন চেঞ্জ হয়। আমরা দেখি মিরেন্ডা গাজেসের কাছে এসেছে। গাজেস অনেক উত্তেজিত হয়ে বলে এসব আজে বাজে কথা আমার সাথে বলবে না, আমি একজন কামার, এছাড়া আমার অন্য কোনো কাজে আগ্রহ নেই। তখন মিরেন্ডা বলে গাজেস স্যার, জিরগেস কারানের আরো বেশি সাহায্য করতে চায়, যেন আমরা সবাই মিলে সব সমস্যার সমাধান করতে পারি। গাজেস বলে এর জন্য আমার কোনো প্রয়োজন নেই। তখন কাইল বলে এই হলো গাজেস, মনে হচ্ছে কাজটা অতটাও সহজ হবে না। লিজে বলে কথা তো এগোচ্ছে না, মনে হয় কাজটা অনেক কঠিন হবে। উর্জা বলে একজন ডর্ফকে গভর্নর করাটা একটা বোকামি। তখন গো আর থেরনও ওই স্থানে এসে পড়ে।
আর গো হলো গাজেসের ছেলে। থেরন কাইলদের বলে তোমরা এখানে কি করছো? কাইল বলে আমরা অ্যাম্বাসিডার মিরান্ডার সাথে এখানে এসেছি। থেরন বলে আর আমি এখানে চা খেতে এসেছি। কাইল বলে শুনেছি এই ডর্ফ গাজেস তার কাজে অনেক প্রফেশনাল, সবকিছু ঠিক হলে তোমার জন্য সে একটা তলোয়ারও তৈরি করতে পারবে। তখন থেরন কাঁদতে কাঁদতে বলে কি বললে? সত্যি আমার অনুপস্থিতিতে তোমরা আমায় নিয়ে ভাবছিলে? কাইল বলে তা নয় তো আর কি, তোমাকে তো আর ছন্ন ছাড়া হয়ে ঘুরতে দেখতে পারি না। তখন গো বলে মিরান্ডা এখানে কি করছে? মনে হচ্ছে এদের একটু সময় লাগবে, আপনারা আমার সাথে আসুন। তারপর কাইলদেরকে গো একটা কক্ষে বসায়। কাইল বলে তুমি দেখতে একজন মানুষ, কিন্তু তোমার বাবা একজন ডোয়ার্ফ, এটা কিভাবে? গো বলে আমি আর আমার বোন ডোয়ার্ফ নই, আসলে আমরা দুজন আমার মায়ের প্রথম বিবাহে হয়েছি, কিন্তু 2 বছর আগে আমাদের মা দুনিয়া থেকে বিদায় নেন আর বোনের বিয়ের 1 বছর হয়ে গেছে, তখন থেকেই ঘর অগোছালো। তখন থেরন হাতে একটা জার নেয়। গো বলে সাবধান, এই গ্লুটা অনেক শক্তিশালী, হাতে একবার লাগলে সহজে ছুটবে না। এরপর তারা সবাই ওই ঘরের বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস দেখতে থাকে। তখনই কাইল একটা নকশা দেখে অনেক চমকে যায়। গাইস, আপনাদের কি মনে আছে আমরা প্রথম এপিসোডে অনেক বড় একটা গোলেমকে গবলিনস আর ডিমন্সদের সাথে ফাইট করতে দেখেছিলাম? সেই গোলেমটার নকশাই কাইল ওই স্থানে দেখতে পায়। তখন কাইল আবেগের সাথে বলে ওই মহান গোলেমটা আসলে তুমি ছিলে? গো বলে কি বললে? কাইল বলে তার মানে হলো ওই গোলেমটা আসলে তুমি তৈরি করেছিলে। গো বলে কি বলছো এসব? তখন স্টোরি টেলার কথা বলে অনেক শক্তিশালী একটা ম্যাজিক্যাল উইপেন গোলেম। জার্লেস পতনের সাথে সাথে এটা তৈরি করার পদ্ধতিও ধ্বংস হয়ে যায়, কিন্তু মহান আক্রমণের শেষের দিকে গার্গেন সাম্রাজ্য একটা প্রোটোটাইপ ইউজ করেছিল ডিমনদের বিরুদ্ধে, যেটা ওই যুদ্ধে একটা মানব সৈনিকের থেকে অনেক বড় কিছু ছিল। তখনই সিলদোনিয়া কাইলের হাত থেকে ওই বইটা নিয়ে বলে এই ডিজাইনটা তো অনেক সুন্দর, এটা টাইটানের মডেলে তৈরি করা হয়েছে তাই না? গো বলে এটা আপনি কিভাবে জানলেন? পুরাতন গ্রন্থ অনুযায়ী আমি এখানে অনেক কিছু ঠিক করে পরিবর্তন করেছিলাম। সিলদোনিয়া বলে ভালোই তো করেছো, এর পাওয়ার সোর্সকে ম্যাজিক্যাল থেকে নর্মালে ট্রান্সফার করতে কোনো অসুবিধা হবে না। তখন কাইল সিলদোনিয়ার কানে কানে জিজ্ঞেস করে সফল হওয়ার চান্স কতটুকু? সিলদোনিয়া বলে অনেক বেশি। কাইল বলে আমার বিশ্বাস হচ্ছে না, আমরা যদি একে অনেক বড় আকারে প্রোডাকশন করতে পারি তাহলে আমাদের সোলজার্সদের অনেক সুবিধা হবে। তখন কাইল উত্তেজিত হয়ে বলে গো যেভাবেই হোক এটাকে তুমি তৈরি করবে। গো বলে আমি যত চেষ্টাই করি না কেন এটা তৈরি করতে কমপক্ষে 10 বছর সময় লাগবে। কাইল বলে কিন্তু আমাদের হাতে এত সময় নেই, 1 বছরের মধ্যে যেভাবেই হোক এটাকে তৈরি করতে হবে। গো তাড়াহুড়ো করে বলে 1 বছর, কিন্তু এতে তো অনেক টাকা লাগবে। তখন কাইল অনেকগুলো গোল্ড কয়েন বের করে বলে যতই লাগুক না কেন আমি দিব। তখন গো লাফিয়ে উঠে বলে আপনার সাথে বিজনেস করে ভালো লাগলো। কাইল বলে মনে রাখবে এই কথাটা শুধু আমাদের মধ্যেই থাকবে। গো বলে কিন্তু এখানে আগে থেকেই অনেক লোক টাকা দিয়ে রেখেছে। তখন কাইল চিৎকার করে বলে তাদেরকে বলে দাও যে প্রজেক্ট ফেল হয়ে গেছে আর তাদের টাকা সব ফিরিয়ে দাও, আর তাদের সকল টাকাও আমি দিব। তখন গো অনেক খুশি হয়ে যায়। এরপর আমরা দেখি মিরান্ডা গাজেসের সাথে কথা বলে বের হয়ে আসে। কাইল বলে সে কি রাজি হয়েছে? মিরান্ডা বলে সে মানছেই না। তখন মিরান্ডা গাজেসকে বলে গাজেস স্যার আমি কিন্তু আবার আসবো। গাজেস বলে কোনো প্রয়োজন নেই। এরপর মিরান্ডা চলে যায়। তখন কাইল বলে শুনুন গাজেস, আমারও আপনার সাথে অনেক জরুরি একটা কাজ আছে। গাজেস বলে মাফ করবেন, আমি এখনো আমার আগের কাস্টমারের কাজই করছি। তখনই গো ওই স্থানে এসে বলে বাবা আগে ওনাদের কথা তো শুনুন, আমি মনে করি ওনারা আমাদের আসলেই অনেক কাজে আসবে। তখন গাজেস তার ছেলের কথায় একটু চিন্তা ভাবনা করে উর্জার দিকে তাকিয়ে বলে চিন্তা করবে না, আমার এলফের প্রতি কোনো বৈষম্য নেই। তখন উর্জাও গাজেসের দিকে তাকিয়ে থাকে। উর্জা বলে ও তাই, একজন ডর্ফের মুখে এরকম কথা শুনে অনেক ভালো লাগলো। তখন থেরন বলে আমার একটা নতুন তলোয়ার লাগবে, আর এটা এখন আর কোনো কাজেই আসে না। তখন গাজেস থেরনের হাতে থাকা তলোয়ারটি দেখে বলে এটা তো মনে হচ্ছে টর্টাসের কাজ। বেশিরভাগ যোদ্ধাই এরকমটা কখনোই বলে না যে তার তলোয়ার এখন আর কাজে আসে না। তখন গো বলে বাবা থেরন আসলেই অনেক শক্তিশালী একজন যোদ্ধা, আর তার তলোয়ার এখন অকেজো হয়ে গেছে। গাজেস বলে তার মানে? থেরন বলে তার মানে হলো আমার কাইলের মতো তলোয়ার লাগবে। তখন কাইল তার তলোয়ার গাজেসকে দেখায়। গাজেস কাইলের তলোয়ার দেখে চমকে যায়। গাজেস বলে আমি জার্লেসের সেরার থেকে সেরা তলোয়ার দেখেছি, এটা ওগুলোর থেকে সম্পূর্ণ আলাদা, কিন্তু এরকম তলোয়ার আগে কখনো দেখিনি। এটা জানতাম না যে ওই তলোয়ারের মতো আরেকটি তলোয়ারও আছে। থেরন বলে আরেকটি মানে? এই তলোয়ারের মতো আরেকটি তলোয়ার তৈরি করা এখন আর আমার পক্ষে সম্ভব নয়। তখন থেরন হতাশ হয়ে বলে মনে হয় সিলদোনিয়ার কোনো তুলনা নেই। সিলদোনিয়া বলে তা নয় তো আর কি, মানুষের হাতের তৈরি এর থেকে ভালো তলোয়ার দুনিয়ার আর কোথাও নেই। এরপর গাজেস কাইলের হাতে ওই তলোয়ারটি ফিরিয়ে দেয় এবং বলে আমাকে ক্ষমা করবে আর এখন তোমরা এখান থেকে যেতে পারো। এরপর বাইরে এসে থেরন বলে আমি অতটাও আশা করিনি, কিন্তু সে একটা অদ্ভুত কথা বলেছে। তখন লিজে বলে তাহলে তুমি কি বলতে চাইছো এর মতো যে আরেকটি তলোয়ার আছে সেটার কথা বলছো না তো? উর্জা বলে তার মানে সে আগেও এরকম তলোয়ার দেখেছে। তখন সিলদোনিয়া বলে কি বললে? আমার মতো আরেকটা? আমার মতো আর কেউ হবে এটা আমার কখনোই সহ্য হবে না।
থেরন বলে কাল আবার এসে দেখব, হয়তো আরো কিছু জানা যাবে। এরপর সিন চেঞ্জ হয়। কাইল বলে তলোয়ার নিয়ে দুঃখ হচ্ছে, কমপক্ষে গোলেম তৈরি করার লোকটা তো পেয়ে গেলাম। সিলদোনিয়া বলে ঠিক বলেছ। তখন কাইল বলে আমার আগের জীবনে হয়তো গো ওই হাতিয়ারটা তৈরি করতে ব্যর্থ হয়েছিল, ওর সব টাকা পয়সা শেষ হয়ে যায়, এজন্য হয়তো ওর ব্লুপ্রিন্ট বিক্রি করে দিয়েছিল। সিলদোনিয়া বলে যখন ওই ব্লুপ্রিন্টটা ওই সাম্রাজ্যের হাতে আসে, মহান আক্রমণের শেষ সময় হয়তো তারা ওই হাতিয়ারটি তৈরি করে ফেলে। কাইল বলে আমার মনে হয় আমাদের হয়তো ওই সাম্রাজ্যের টেকনিক্যালি সাহায্য নেওয়া উচিত, কিন্তু আমরা যদি তাদের এখনই সবকিছু বলে দেই তাহলে তারা অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে। রানী মিলেনার বিয়ে ভেঙে যাওয়ায় এই দুই দেশের সম্পর্কে অনেক বড় একটা প্রভাব পড়বে। এই বিষয়টা না দেখলে মহান আক্রমণের আগেই মানব জাতির মধ্যে অনেক ভয়ঙ্কর একটা যুদ্ধ হতে পারে। তো তারা এই বিষয়ে কিছুক্ষণ কথা বলার পর এরপর আমরা দেখি সিন চেঞ্জ হয়। আলজার্ট ভেইন কাইলের কাছে এসেছে। আলজার্ট বলে মাফ করবেন, সকাল সকাল আপনার এখানে এসে পড়লাম, ভাবলাম পুরনো বন্ধুর ছেলের সাথে একটু কথাবার্তা বলে আসি। দুপুরের খাবার একসাথে খেলে কেমন হয়? অ্যাম্বাসিডার এবং তোমার বন্ধুরাও যদি আসে তাহলে ভালো হবে, চাইলে বাইবার্ন নিয়ে আমরা আকাশ থেকে ঘুরেও আসতে পারি। কাইল বলে এমনটা করা সম্ভব? আমি তো ভেবেছিলাম এদের উড়ানো একটা সিক্রেট। আলজার্ট বলে আরে কোনো অসুবিধা নেই, তুমি হয়তো জানো না বাইবার্ন রাইডিং এর উপায় সর্বপ্রথম তোমার মাই আবিষ্কার করেছিল। কাইল বলে কি বললেন, আমার মা আবিষ্কার করেছে? আলজার্ট বলে হ্যাঁ, সিরায়া অনেক ট্যালেন্টেড ছিল, যদিও আমি ওর থেকে অনেক বড়, কিন্তু আমি সবসময় ওর মতোই হতে চেয়েছিলাম। কাইল বলে সে তো এখন অনেক অলস হয়ে গেছে, সবসময় ঘরেই বসে থাকে। আলজার্ট বলে তার মানে আমার এই অভ্যাসটাও ওর সাথে মিলে যায়। গাইস, আমার মনে হয় এই বুড়োটা কাইলের মাকে পছন্দ করত। এরপর আলজার্ট বলে ঠিক আছে, গার্গেন অ্যাম্বাসিতে দেখা হবে, লাঞ্চে অপেক্ষা করব, এবং সে ওই স্থান থেকে চলে যায়। গাইস, এরপর যা দেখি তা আমরা কেউই এক্সপেক্ট করিনি। যাই হোক, তারপর সিলদোনিয়া এসে কাইলকে বলে আমি কালকেই বুঝে গিয়েছিলাম যে তার ম্যাজিক্যাল পাওয়ার অনেক শক্তিশালী। কাইল বলে তুমি অনুভব করতে পেরেছো? সিলদোনিয়া বলে পেরেছি, সত্যি বলতে সে এতটাই শক্তিশালী যে অনেক বড় বড় এনশিয়েন্ট ম্যাজিকও সে করতে পারবে, হয়তো একদিন সে স্পেশাল গ্রেট স্পেলও করতে পারবে। কাইল বলে স্পেশাল গ্রেট স্পেল? এজন্যই তাদেরকে সাম্রাজ্যের রাজকীয় ম্যাজিশিয়ান বলা হয়। এরপর সিন চেঞ্জ হয়। আমরা দেখি কাইল এবং মিরেন্ডা একটি মেডের সাথে গার্গেন অ্যাম্বাসিতে এসেছে। হঠাৎ করে কাইল অনেক ভয়ানক এবং বিপজ্জনক একটা প্রেসার অনুভব করে। মিরেন্ডা বলে থামলে কেন, আসো। তখন কাইল থ হয়ে দাঁড়িয়ে থাকে। কাইল বলে এই অদ্ভুত অনুভূতিটা। তখন আমরা দরজার ওপর একটা ডার্ক ম্যাজিক্যাল পাওয়ার দেখতে পাই। কাইল তখন দৌড়ে গিয়ে দরজা খোলে। তারপর সে যা দেখে আমরা কেউই তা এক্সপেক্ট করিনি। সে দেখে খাবারের টেবিল রক্ত দিয়ে মাখা, আলজার্টের ধর তার দেহ থেকে আলাদা করে খাবারের ওই টেবিলের ওপর রাখা, আর তার পাশেই একটি মেয়ে দাঁড়িয়ে আছে। তখন কাইলকে দেখে মনে হয় কাইলের চাহনি যেন সবকিছু বলে দিচ্ছে। তখন ওই ডিমনটি পিছনে কাইলের দিকে ঘুরে তাকায়, আর তার চোখ দেখে মনে হয় এক শীতল নীরব ভয়ানক চাহনি। এরপর কাইল চিৎকার করে বলে ছাড়বো না, তোমাদের কাউকেই ছাড়বো না, সবাইকে ধরে ধরে নিজ হাতে হত্যা করব। তখনও ওই মেয়েটি কাইলের দিকে নীরব দৃষ্টিতে তাকিয়ে আছে। আর এভাবেই একটি উত্তেজনাপূর্ণ দৃশ্যের মাধ্যমে এই এপিসোডের সমাপ্তি হয়। তো গাইস, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর আপনাদের কাছে একটা অনুরোধ, যদি সম্পূর্ণ গল্পটা বুঝতে চান তাহলে পুরো ভিডিওটি না টেনে দেখবেন। আর ইদানিং আমি দেখছি যে আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন, যা আমাকে আরও বেশি মোটিভেটেড করে এরকম ভিডিও তৈরি করতে। তো এভাবেই বেশি বেশি কমেন্ট করবেন এবং পাশেই থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।